আসলে জেলেনস্কি সমস্যা হচ্ছে জেলেনস্কি শুরুতেই ভুল করে ফেলেছেন। আমরা যেটাকে একদম বলি বিসমিল্লাহ গলত, একদম শুরুতেই স্টার্টিংয়েই তার কি ভুলটা হয়েছে, তার যে সক্ষমতা, তার যে বাস্তবতা, হ্যাঁ তার বাস্তবতা তাকে মানতে হবে। যেমন আমি আবার যখন ব্যক্তিকেন্দ্রিক চিন্তা করি, আমি কি পারবো কি পারবো না, আমি কোথায় গিয়ে ঠেকে যাবো, সেটা আমাকে যদি আমি বুঝতেই না পারি, তাহলে আমার দূরদর্শিতার সমস্যা আছে। জেলেনস্কির রাজনৈতিক দূরদর্শিতার সমস্যা আছে। আপনি উচ্চাকাঙ্ক্ষী হতে পারেন, আপনি অনেক কিছুই করতে পারেন আপনার পক্ষে, কিন্তু আপনার দেশ রাশিয়ার বলয় থেকে বেরোতে পারবে কিনা, সোভিয়েত বলয় থেকে বেরোতে পারবে কিনা, সেই বলয় থেকে বের হয়ে গিয়ে আপনি আগে যদিও সোভিয়েত বলয় ছিল না স্বাধীনতার পর, কিন্তু পাশাপাশি দেশ হওয়ার কারণে তো আপনার অনেক কিছুই আপনাকে অনেক মেনে নিতে হয়। আমরা এখানে ভারত পাকিস্তান দেখছি, ভারত পাকিস্তান কিন্তু সারাদিনই মানে ঠুস ঠাস এ মারছে করছে এই সমস্যা, কিন্তু ভারত পাকিস্তান 4 দিনের মাথায় কিন্তু যুদ্ধ থামিয়ে দিচ্ছে। আর আপনি 4 বছরও সেটা পারছেন না। সেটা এটা হচ্ছে বাস্তবতা। আপনি কি পারবেন কি পারবেন না সেটা আপনাকে আগে বুঝতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে এখানে কেন বৈঠকটা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রত্যেকটা বৈঠক গুরুত্বপূর্ণ। এখানে বৈঠক গুরুত্বপূর্ণ না হওয়ার কোনো সুযোগ নেই, কারণ হচ্ছে এখানে মানুষের জীবন মরণ প্রশ্ন, প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে। সেখানে জেলেনস্কির আসলে আরেকটু ফাস্ট হওয়া উচিত ছিল। আমি মনে করি জেলেনস্কির দিক থেকে আরও একটু যদি গতিটা বাড়িয়ে দেয় তাহলে কিন্তু অনেক কিছু সমাধান হয়। কিন্তু এখন ঝামেলা হয়ে গেছে, পুতিন আসলে এমন একটা জায়গায় বসে আছে, তাহলে তার কিন্তু সরে আসার কোনো ইচ্ছা নেই। এবং আমরা সবসময় জানি যে আসলে যারা যুদ্ধ বা যে কোনো সংঘাতে যারা অ্যাডভান্টেজ পজিশনে থাকে তারা কিন্তু আসলে খুব একটা সহজে রাজি হতে চায় না। সেই সুযোগটা পুতিন নিচ্ছে। আলোচনার টেবিল দরজা খোলা রাখছে, কিন্তু আবার মানতেছে না, প্রতিদিনই আলোচনা করছে, ব্যাকডোরে প্রতিদিন আলোচনা করছে, কিন্তু আবার গিয়ে ওদিকে আপনি দেখবেন ইউক্রেনে প্রতিদিন করে সুন্দর সুন্দর ড্রোনের হামলা হচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, তার হামলা সে চালিয়ে যাচ্ছে। এবং জিনিসটাকে আসলে একজন করে মজার ছলে নিচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে পুতিন আসলে বলছে, আমরা কিছু দেখি না কিছু জায়গায় গিয়ে মানে এক লোক আপনি যতই মারেন না কেন, ও বেচারা মানে আছে একটু হাওয়া চিৎকার করে বা মেরে দিতে হচ্ছে। তার যে অবস্থা, তার যে পরিপ্রেক্ষিত, তার যে বাস্তবতা, সেই জায়গা থেকে জেলেনস্কি আসলে কিছুই করার নেই এখানে। আলোচনা ব্যর্থ হলে যেটা হয় কি, আলোচনা যে কারীরা থাকে তারা কিন্তু বলে না যে এই জায়গায় আমার আটকে গেছে। আমরা ওই যে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে যে খবরগুলো পাই যে হ্যাঁ এই জায়গাটা আটকে গেছে, এই জায়গাটা একটু খোলাসা করে বলেন। এখানে আসলে আপনি আমরা যে বিষয়টা এই মুহূর্তে বুঝতে পারছি যে যখন নতুন আরেকটি আলোচনার প্রেক্ষাপট জন্ম নিচ্ছে বা শুরু হওয়া একটা সুযোগ তৈরি হয়েছে, সেখানে যে প্রথম যে বিষয়টা ইউক্রেনের দিক থেকে যদি আমরা ইউক্রেনের অবস্থান বিশ্লেষণ করি, তাহলে ইউক্রেন কিন্তু এখন বুঝে গেছে যে আসলে তার হারিয়ে যাওয়া ল্যান্ড তার পক্ষে ফিরিয়ে নেওয়া সম্ভব না, বা যুদ্ধের পূর্বের অবস্থায় যখন যুদ্ধ শুরুর যে সময়টাতে তার যা ছিল সেখানে তার ফিরে যাওয়া সম্ভব না। এটাতে ইউক্রেন বুঝে গেছে। এবং ইউক্রেন কিন্তু আরো একটা ঝামেলায় পড়ে আছে। সেই ঝামেলাটা হচ্ছে এই যে রাশিয়াকে আসলে রাজি করানোর জন্য এই মুহূর্তে কোনো শক্তি পৃথিবীতে নেই। মানে অলৌকিক কিছু যদি ঘটে না যায়, তাহলে রাশিয়াকে বা পুতিনকে রাজি করানোর মতো অবস্থা কেউ আসলে চেষ্টা তো করা হয়েছিল, চেষ্টা করা হয়েছে এরদোগানকে দিয়ে। কারণ আসলে ওই আমি আপনার শুরুতে একটু যেটা বলেছি, মজা পেয়ে গেছে আসলে যে রাশিয়া আসলে আমরা মজা পেয়েছে। আপনি যখন দেখছি আমার প্রতিপক্ষ খুবই দুর্বল এবং সে হয়তো চিৎকার করছে, তার সে শক্তি সামর্থ্য নেই, চিৎকার করছে, ইউরোপ ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ, এখন এখানে যে কি দাবিটা করছে এখন আসলে মানে আসলে ইউক্রেন বা জেলেনস্কি কি চাইছে? জেলেনস্কি প্রথমে চাইছে স্বাভাবিকভাবে যে জায়গা যেগুলো দখল হয়েছে সেটা ফেরত পাবো, কিন্তু সেটা সম্ভব না, সেটা জেলেনস্কি নিজেও বুঝে। তার এই দাবিগুলোর মধ্যে তার চিন্তা যেই জিনিসগুলো এখন অ্যাডভান্টেজ, তার মধ্যে আমি যে দানবাসের কথা দেখি, মানে ইউক্রেনের পূর্বাঞ্চলের কথা বলছি, দানবাসের যে অংশটুকু এখনো পর্যন্ত তার অক্ষত রয়েছে, এখনো পর্যন্ত ইউক্রেনের হাতে রয়েছে, সেই জায়গাটা নিরাপত্তাটা আসলে তিনি মানে বোঝামোটি যা আছে ওটাকে এখন সিকিউর করতে চাচ্ছেন, যেটা ফ্রি ইকোনমিক জোন করতে চাচ্ছেন। তারপর হচ্ছেন যে এখন এই যে চলে যাওয়ার পর, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর এই এখন কিন্তু আমরা কিন্তু যুদ্ধ পরবর্তী অনেক ধরনের বিশৃঙ্খলা দেখি বিভিন্ন দেশে। সেই বিশৃঙ্খলা হোক বা রাশিয়া আবার নতুন করে আক্রমণ করুক, যেটাই হোক, ওখানে কিন্তু রাশিয়ান মিলিশিয়াগুলো কিন্তু খুব অ্যাক্টিভ। এই জিনিসগুলোর জন্য উনি একটা নিরাপত্তা মানে বলয় বা নিরাপত্তা তৈরি করতে চাচ্ছেন, যে যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং সবগুলোর সাথে। কিন্তু এর পাশাপাশি যে মূল দায়িত্বটা থাকবে কিন্তু ইউক্রেনের পুলিশের হাতে। এই বিষয়গুলো উনার মধ্যে খুব বেশি কাজ করছে। এবং কিন্তু যেটা ঝামেলা হচ্ছে সেটা হচ্ছে আসলে উনার এই বাস্তবায়ন, প্রত্যেকটা বাস্তবায়ন কিন্তু রাশিয়ার দিকে ঠিক আছে। রাশিয়া কি বলছে তারপরে, রাশিয়া কি বলছে, রাশিয়া আসলে খুব আমরা যে দেখছি যে তার এই যে প্রস্তাবনাগুলো, যে পরিকল্পনা, ট্রাম্পের যে প্রস্তাবনা, ট্রাম্পের যে পরিকল্পনা, এই পরিকল্পনার প্রস্তাবনা রাশিয়া কিন্তু প্রত্যাখ্যানও করেনি, সমর্থনও করেনি। আমরা কিন্তু আগে একবারটা ইয়েতে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে রাশিয়াকে দ্বিতীয় মহাযুদ্ধের সময়, বিশ্বযুদ্ধের সময় যে কিন্তু এই যে শীতকালীন যে এটাকে দিয়ে এগিয়ে যাওয়ার, যুদ্ধে জয়লাভ করার
বিশেষ করে হিটলারের বাহিনীকে, নাসি বাহিনীকে পিছনে দেওয়ার, এর আগে নেপোলিয়নকে আমরা যে আশঙ্কাটা করছিলাম এবং বিশ্ব মিডিয়ায় যে এই আশঙ্কাটা করা হচ্ছিল যে রাশিয়া মিস্টার জেনারেল উইন্টারকে কাজে লাগায় কিনা, এবং সেটাই আসলে আমরা দেখতে পাচ্ছি খুব। কারণ এই দেখুন, একই পরিবেশে কিন্তু ইউক্রেনও আছে, কিন্তু ইউক্রেন সেই জায়গাটাকে আসলে ইউটিলাইজ করতে পারে, কারণ তার যে অভিজ্ঞতা, রাশিয়ার যে অভিজ্ঞতা, সেটা কিন্তু অনেক পুরনো অভিজ্ঞতা। এবং আমার কাছে আসলে এই সামগ্রিক বিষয়টাকে এখন যেটা পরিষ্কার, দৃশ্যপট যেটা এখন যেটা পরিষ্কার, সেটা হচ্ছে আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করে থাকি, একটা ক্যান্টনমেন্ট এবং পাশাপাশি একটা পুলিশ ফাঁড়ি বা থানা ধরলাম, এই দুইটার শক্তি মাত্রাকে যদি আমরা বিশ্লেষণ করতে যাই, যুদ্ধক্ষেত্রে এখন এটাই পরিষ্কার, এটাই এখন দৃশ্যত পরিষ্কার। আপনি ধরেন ইউএসএ বা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছেন, আর্মস পাচ্ছেন, ক্ষেপণাস্ত্র পাচ্ছেন, ড্রোন পাচ্ছেন, অনেক কিছুই পাচ্ছেন, কিন্তু থানার একটা পরিসর আছে, পরিধি আছে, আপনি সেটাকে ইউটিলাইজ আপনি কি কোন জায়গায় নিয়ে এটাকে ইউটিলাইজ করবেন। আপনি যে যুদ্ধ বিশ্লেষণে যান, তাহলে কিন্তু একটা বিরাট যুদ্ধ কিন্তু অনেক কিছুর সাথে সম্পর্কিত, আর আপনি সেই মাত্রার শক্তি মাত্রা, সেই মাত্রার ক্ষমতা, বহুমাত্রিক ক্ষমতা, যে ধারণ ক্ষমতাটাকে আপনার আছে কিনা, সেটা আপনি আসলে এখানে বিশাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে। এবং এই যে আমরা যেটা বলছি, আসলে আপনি একটু কম্পারিজনে যান, ক্যান্টনমেন্ট হচ্ছে কিন্তু বহুমাত্রিক একটা শক্তির জায়গা, থানা হচ্ছে বা পুলিশ ফাঁড়ি হচ্ছে একটা লিমিটেড একটা জায়গা। এই যদি সত্যি বাজে, আসলে ইউক্রেন অবস্থা হচ্ছে এখন থানা বা পুলিশ ফাঁড়ি, আর রাশিয়া যথারীতি ক্যান্টনমেন্ট। এখন এখানে আপনি যেটা বলছেন যে এই যে তাদের নতুন ভাবে যে এগিয়ে যাওয়া, যে প্রত্যেকটি অঞ্চলের ক্ষেত্রে যে এখন আপনি একটা কথা আসছে যে এখানে এই আমরা দেখছি যে একটা আলোচনা হয়, শুরু হয়, ডুবে যায়, আবার শুরু হয়, এটা আসলে আমার কাছে এখন যেটা দৃশ্যত মনে হচ্ছে, যেহেতু আমেরিকার কোনো চাপ নেই, ইউক্রেনের কোনো সাফল্য নেই, রাশিয়া এটাকে সম্পূর্ণ একটা অ্যাডভান্টেজ অবস্থানে নিচ্ছে, এবং রাশিয়া চিন্তা করছে এই সুযোগে আমি যদি একটা ভালো প্রতিষ্ঠানে চলে যাই বা ভালো একটা জায়গায় চলে যাই, তাহলে কিন্তু আমার ওই জায়গাটা ইউক্রেনকে আমি চাপে ফেলতে পারবো। এটা কিন্তু যে কোনো যুদ্ধের একটা নিয়ম, যে কোনো যুদ্ধে সবসময় শক্তিশালী পক্ষ প্রভাব বিস্তার করবে আলোচনায়। কিন্তু আলোচনায় আপনার মনে করেন আলোচনার দরজায় কিন্তু সবসময় রাশিয়া আছে, এটাও খেয়াল করছেন। আপনার আমেরিকান যে একটা রিপোর্ট গতকাল আমি দেখতেছিলাম, সেটা হচ্ছে গণমাধ্যমে, আমেরিকান সিআই 6টা গোয়েন্দা সংস্থা মিলে আমেরিকা সহ, তারা একটা রিপোর্ট দিছে যে এই টাইম কিলিংটা হচ্ছে রাশিয়ার একটা কৌশল, আলোচনার মাধ্যমে সে তার অনফিল্ড কাজ চালিয়ে যাচ্ছে। যেটা আমরা আসলে সবসময় যেটা দেখি যে আসলে আমরা যে কোনো যুদ্ধে, সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে পরিকল্পনাটা আসলে এমনভাবে বাস্তবায়ন করা হয়, কিছু টাইম ফ্রেম থাকে, কিছু সময়ে নির্ধারিত হয়ে থাকে, আমি এত তারিখ এই অবস্থানে থাকবো, অত তারিখ অবস্থান। রাশিয়া কিন্তু পুরো টাইম ফ্রেমটা করে রেখেছে। এই আমরা এই ডোনেক্স বা ডানবাস যেখানেই যে যুদ্ধে দেখবেন একটা উপক্রমে এসে দাঁড়িয়েছে। যেমন আমরা যদি আমি একটা রিপোর্ট থেকে যেটা দেখছিলাম, সেটা হচ্ছে সম্ভবত 75% এবং সেই জায়গায় কিন্তু জায়গাটা কিন্তু তাদের দখলে গেছে, একটা জায়গায় 99%। দেখুন, আলোচনাটা সাইড লাইনে রেখেছে, আলোচনাটাকে পাশে রেখে তারা কিন্তু তার ঠিক অগ্রসর হচ্ছে, এবং এইটার সম্পূর্ণ প্রভাবটা কিন্তু ইউক্রেন, এবং এক পর্যায়ে যখন আপনি কথা বলবেন সমঝোতার জন্য, তখন কিন্তু গিয়ে আপনাকে অবস্থাতেই মেনে নিয়ে আপনি তখন পরাজিত পক্ষ, আপনি তখন পিছিয়ে থাকা পক্ষ, তো আপনাকে কিন্তু ওই জায়গাটাতে গিয়ে আটকে যাবেন, এবং স্বাভাবিকভাবে রাশিয়া যেটা বলবে তখন তো সেটা আপনাকে মানতে হবে। চীন এমন একটা পজিশনে আছে ভারতের সাথে, আসলে এটাকে আপনি কখনোই সন্তোষজনক বলতে পারবেন। মাঝখানে যদিও একটু দেখা গেছিল, ওটার ব্যাখ্যায় পরে আসছে। হ্যাঁ, আর এদিকে আপনার সাম্প্রতিক সময়ে নেপালে যেটা ঘটে গেল, ঠিক বাংলাদেশের একটি কপি পেস্ট বলা যায়, বাংলাদেশের একটি যা হয়েছে 5ই আগস্ট, তার ঠিক একটি কপি পেস্ট আমরা নেপালেও দেখতে পেলাম। তাহলে যে আমরা কিন্তু একটা যে বলতে পারি যে এদিকে শুধুমাত্র তার ভুটানকে ছাড়া ভুটানের সাথেও আসলে বলা যাচ্ছে না, কারণ এখন তো অনেক ধরনের কথা শোনা যায়। এই 4 দিক থেকে আসলে ভারতের জন্য একটা মানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেটা খুবই স্বস্তিকর বলা চলে না। ওদিকে তো আমেরিকার একটার পর একটা ট্যারিফ বলেন, যা বলেন, চাপে রেখেছে অর্থনৈতিকভাবে, একটা ট্যারিফ। এবং আমার কাছে মোদী সরকারকে মনে হচ্ছে এই অনেকদিন পরে এসে মোদী সরকার কিন্তু নরেন্দ্র মোদী অনেকদিন যাবতই ভারতের ক্ষমতায় আছেন, প্রধানমন্ত্রী হিসেবে আছেন, এই ধরনের চাপে আসলে মানে এর আগে পড়েছেন কিনা আমার মনে পড়ছে না। মানে সাম্প্রতিক এই সময়টাতে গত 1-1.5 বছরের মধ্যে নরেন্দ্র মোদী আসলে যেই পরিমাণ একটা 4-5 থেকে আঞ্চলিক যে সমস্যাগুলো ফেস করছেন, সেই সব সমস্যাগুলো আসলে খুব একটা আগে ছিল কিনা, বা অন্য কোনো প্রধানমন্ত্রীর সময়ও যে ছিল কিনা, আমরা আসলে বলতে পারি না, আমার মনে উঠছে না। আরেকটা 2 নম্বর বিষয় আপনি যেটা বলছেন, চীনের সাথে আসলে যেই ডেভেলপমেন্ট আছে, চীন আসলে আমরা জানি যে চীন এখন এমন একটি পর্যায়ে পৌঁছে গেছে, চীন আসলে অনেকেরই মাথা ব্যথার কারণ, এবং চীন আন্তর্জাতিকভাবে তো মাথা ব্যথার কারণ, চীন আবার আঞ্চলিকভাবে যে সমস্যাগুলো সেখানে প্রভাব বিস্তার করছে। এখন চীন এবং পাকিস্তানের মধ্যে কিন্তু একটা অলিখিত সমঝোতা আছে, সেটা অনেক আগে থেকে।
এই সেই শুধু সমঝোতা না, আপনি যদি সেই ওই যে 4 দিনে 7 দিনে যদি আপনি এই যুদ্ধটা দেখেন, হ্যাঁ সেখানে কিন্তু চীনের প্রযুক্তি, চীনের প্লেন সবকিছু এবং ব্যবহার, সম্পূর্ণ কিন্তু চীনের, ওখানে আসলে পাকিস্তানের সরঞ্জাম কি ছিল, অস্ত্র কি ছিল, সেটা থেকে হ্যাঁ এটা এই যে চীন এবং পাকিস্তানের এই যে বন্ধুত্ব, এই যে অনেকদিন পুরনো সম্পর্ক, সেটা কিন্তু কখনোই স্বস্তির কারণ না ভারতের জন্য। এখন যেটা ঝামেলা হয়েছে, যে আমরা যে প্রসঙ্গটা, হ্যাঁ যে কালকে গত কয়েকদিন যাবত গত সপ্তাহে একবার নিয়ে হয়েছে যে অরুণাচল প্রদেশের জায়গায়, মানে অরুণাচল প্রদেশকে তাদের যে লাল রেখা বলছে, যে চীনের যে মানে আপনার 2049, হ্যাঁ 2049 যে বৃহত্তর চীন মহাপুনর্জাগরণ, এই খেলাগুলা, যে জিওপলিটিক্যাল খেলাগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো। তো আজকের অনুষ্ঠানটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এখানে কোনো কিছু যদি আপনারা জানতে চান কমেন্টে লিখছেন, আমরা চেষ্টা করছি এটা জানানো। আরও কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন। আর আমাদের এখানে যদি আপনারা বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন নাম্বারে। আজ আমরা এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।